অফিস থেকে ফিরে আকাশ দেখল মেঘা রুম অন্ধকার করে শুয়ে আছে। ব্যালকনির সবুজ আলোর কিছু অংশ রুমে এসেছে, তাতে যতটুকু অন্ধকার দূর হয়। শার্টের বোতাম খুলতে খুলতে সে বিছানার দিকে এগোলো। কাছে গিয়ে টের পেল চুল দিয়ে মেঘনার সম্পূর্ণ মুখ ঢাকা। তার দিকে সামান্য ঝুঁকে আকাশ বোঝার চেষ্টা করলো মেয়েটা সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে কিনা, কিন্তু বোধগম্য হলো না। নিশ্চিত হওয়ার জন্য সে নিচু স্বরে দুবার ডাকলো, মেঘা, মেঘা। কোনো প্রত্যুত্তর আসলো না। মেঘা ঘুমিয়ে পড়ল। ভেবে নিল সে আর বিরক্ত করলো না। দ্রুত অফিসের পোশাক ছেড়ে ওয়াশরুমে ঢুকে গেল। আজ অফিস থেকে ফিরতে রাত হয়ে গেছে। বিয়ে উপলক্ষে কিছুদিন ছুটি কাটানোর জন্য প্রচুর কাজ জমেছিল। সেগুলো করতে করতে কখন রাত বেড়ে গেছে একদমই টের পায়নি। মেঘা আর তার বিয়ের সময়সীমা খুবই অল্প, সপ্তাহ 2 গড়িয়েছে, কিন্তু তাদের মধ্যেকার সম্পর্ক প্রথম দিনের মতোই রয়ে গেছে। ছিটে ফোটা উন্নতি হয়নি। মেঘা নিজেকে শামুকের মতো খোলসে বিবৃত করে রেখেছে। দুজনের মধ্যে সেজন্য মূলক কথাটুকু হয় না বলা চলে। সে যে চেষ্টা করেনি এমন নয়, সে যথাসাধ্য চেষ্টা করেছে, কিন্তু মেঘা বরাবরের মতো নির্বিকার। সেজন্য সে বাড়াবাড়ি না করে সময় দিয়েছে সম্পর্কটাকে সহজ করার জন্য, মেঘাকে সহজ করার জন্য। রুমের আবছা অন্ধকার চোখে শুয়ে এসেছে। এখন সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। আকাশ রাতের খাবার খাওয়ার জন্য বের হতে গিয়ে একবার পেছন ঘুরে তাকালো। মেঘা খেয়েছে কিনা তা জানা হলো না। পর মুহূর্তে মনে পড়ল মাকে জিজ্ঞেস করলেই হবে। দরজা ফিরিয়ে সেই ডাইনিং এর দিকে এগোলো। ড্রয়িং রুমে তার মা একা একা বসেছিল। মাকে ঘুমানোর জন্য পাঠিয়েছে সে। একাই খেতে বসলো। মায়ের হাঁটুতে ব্যথা যখন তখন শুরু হতে পারে, ঘুমানো প্রয়োজন। সারাদিনের ক্লান্তিতে ঠিকমতো খেতে পারল না সে। কয়েক লোকমা ভাত মুখে তুলে মুখে পড়ে উঠে পড়ল। টেবিল গুছিয়ে চলে আসতে ফের কি মনে করে এক প্লেটে ভাত আর তরকারি ঢেলে নিল। অবশিষ্ট খাবার ফ্রিজে ঢুকিয়ে রুমে আসলো। রুমের লাইট জ্বালিয়ে খাবার প্লেটটা টেবিলে নামিয়ে রাখলো সে। দরজার ছিটকিনি লাগিয়ে মেঘার পানে তাকালো। বিছানার দিকে কয়েক পা এগোতে হঠাৎ কানে কানে ফোপানোর শব্দ এলো। এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে আবার হাঁটা শুরু করলো। বিছানায় শুয়ে থাকা মেঘা আর তার মাঝে দূরত্ব যত কমতে থাকলো, ফোপানোর শব্দ তত স্পষ্ট হতে লাগলো। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল তার। দৌড়ে গিয়ে একটানে মেঘার মুখ থেকে কম্বল সরিয়ে ফেলল। ব্যতিব্যস্ত হয়ে প্রশ্ন করল, মেঘা, কান্না করছো কেন? কি হয়েছে? দেখি, চোখ খুলো তো। মেঘার মুখ লাল হয়ে গেছে। ঠোঁট চেপে কান্না বন্ধ করার চেষ্টা চালিয়েই যাচ্ছে। আকাশ তাকে ওঠানোর চেষ্টা করলো, কিন্তু মেঘা পূর্বের মতো অনড়। সে নিশ্চিত স্বরে বলল, কি হয়েছে মেঘা? প্লিজ বলো আমাকে। আকস্মাৎ বজ্রপাতের মতো মেঘা শব্দ করে কেঁদে ফেলল। যেন তেন কান্না নয়, হাউমাউ করে কান্না। আকাশ দিশেহারা হয়ে গেল। হাত পা কাঁপতে লাগলো তার। কোনো রকমে বলল, কি হলো? কান্না করছো কেন এভাবে? মাকে ডাক দিব? আচ্ছা দাঁড়াও, এখনই মাকে ডাকছি। সে উঠে দাঁড়াতে মেঘা জড়ানোর কণ্ঠে কিছু একটা বলল। আকাশ কান্নারত, সে বাক্য উদ্ধার করতে পারল না। সে আশ্বাস দিয়ে বলল, প্লিজ কান্না করো না। কি হয়েছে আমায় বলো। তোমার বাসায় কথা বলবে কারোর সাথে? মাকে ফোন দিব? মেঘা কিছুটা সহজ হয়ে এলো। ফুপাতে ফুপাতে বলল, সন্ধ্যা থেকে প্রচন্ড মাথা ব্যথা করছে, মনে হচ্ছে মরে যাব, ভীষণ কষ্ট হচ্ছে আমার। আকাশ পড়ে গেল অথৈ সাগরে। মাথা ব্যথার কি চিকিৎসা দিবে? মেঘার চেহারা দেখে বোঝা যাচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে। সে দৌড়ে গিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলল। এক গাদা ওষুধের মধ্যে খোঁজাখুঁজি শুরু করলো। এক পাতা হাতে নিয়ে বিছানার নিকটে এলো। মেঘাকে মৃদু ঝাঁকিয়ে বলল, রাতের খাবার খেয়েছো? ভাত ভাত খেয়েছো? মেঘা মাথা নেড়ে অসম্মতি প্রকাশ করলো। আকাশ আর অপেক্ষা করল না, সাবধানে তাকে বিছানায় বসিয়ে দিল। উঠে গিয়ে খাবারের প্লেটটা হাতে নিল।
নিজে থেকে এক লোকমা ভাত মেঘার মুখের সামনে বাড়িয়ে দিল। মেঘা মুখ ঘুরিয়ে নিল, মাথা নেড়ে বলল, খাবো না, কিচ্ছু খাবো না আমি। মাথা ব্যথায় মরে যাচ্ছি। ধুর পাগলি, মাথা ব্যথায় কেউ মরে যায় বুঝি? হ্যাঁ, অল্প একটু খেয়ে মেডিসিন খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। মেঘার বারণা শুনল না সে। জোর করে কয়েক লোকমা ভাত খাইয়ে মেডিসিন খাইয়ে দিল। মেঘা নিচ থেকে শুয়ে পড়তে গায়ে কম্বল টেনে দিল সে। বলল, এবার ঘুমানোর চেষ্টা করো, 1-1.5 ঘন্টা ঘুমালে ঠিক হয়ে যাবে। আমি লাইট বন্ধ করে দিচ্ছি। খাবারের প্লেট সরিয়ে রেখে গ্লাসে পানি ঢেলে রাখলো সে। লাইট বন্ধ করে বিছানার কাছাকাছি আসতে আবার কান্নার আওয়াজ এলো কানে। তাড়াহুড়ো করে এগিয়ে গিয়ে শুধালো, মেঘা, বেশি খারাপ লাগছে? ডক্টরের কাছে যাবে? মেঘা কান্না জড়িত কণ্ঠ টেনে টেনে বলল, মায়ের কথা মনে পড়ে। আমার যখনই মাথা ব্যথা করতো, মা মাথার চুল টেনে দিত, কপালে মেসেজ করে দিত, আর দোয়া দুরুদ পরে ফু দিত। এতে অনেকখানি কমে যেত। এই প্রথমবার মা নেই, মাকে খুব। মেঘা তার কথা শেষ না করেই কান্নায় ভেঙে পড়ল। কয়েক সেকেন্ড আকাশ বিমূর্ত হয়ে রইল। নিজের মস্তিষ্কের সাথে মনের যুদ্ধ শেষ করে ভয়ে ভয়ে ডান হাতটা মেঘার কপালে রাখল। গলার স্বর খাদে নামিয়ে বলল, আমি হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমানোর চেষ্টা করো। শেষ রাতের দিকে মেঘার ঘুম ভাঙল। ওয়াশরুমে যাওয়ার জন্য বিছানা ছেড়ে উঠতে চমকে গেল। আকাশ বসা অবস্থায় ঘুমিয়ে গেছে। মাথাটা বেকাদারার ভাবে খাটের এক পাশটার ভর দিয়ে আছে। মনে মনে দুঃখ পেল সে। মানুষটা তার জন্য সারা রাত বেকায়দায় শুয়েছিল। পাশ থেকে বালিশ নিয়ে আকাশের মাথার নিচে দিতে গেল। আকাশের পাতলা ঘুম তার হালকা স্পর্শে ধরফর করে উঠে পড়ল। চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল, এখন কেমন লাগছে মেঘা? মাথা ব্যথা এখনো কি আছে? কষ্ট হচ্ছে? মেঘা ডানে বামে মাথা দুলালো। অপরাধের দৃষ্টিতে বলল, উহুম। আকাশের বুক চিরে প্রশান্তির শ্বাস নির্গত হলো। এতক্ষণ চেপে রাখা আতঙ্ক সরে গিয়ে মুখটা ঝলমল করে উঠল। আবছা অন্ধকার বলে হয়তো তা মেঘার দৃষ্টিগোচর হলো না। মেঘার মুখশ্রী থেকে চোখ সরিয়ে একটু দূরে গিয়ে বসলো। বালিশটা ঠিকঠাক করলো। পাশের টেবিলে হাত বাড়িয়ে ফোনটা কাছে টেনে নিল। সময় রাত 3টে, এখনো অর্ধেক রাত বাকি। মেঘাকে উদ্দেশ্য করে বলল, ভোর হতে অনেক দেরি, এত তাড়াতাড়ি উঠে পড়লে যে? ক্ষুধা লাগছে নাকি? খাবে কিছু? না, ক্ষুধা নেই। মেঘা পাশ থেকে উঠে শাড়ির আঁচল ঠিক করলো। বিয়ের পর থেকে সে শাড়ি পরা শুরু করেছে। কেউ বাধ্য করেনি পরার জন্য, নিজের ইচ্ছা থেকে শাড়ি পরা। গুটি গুটি পায়ে ওয়াশরুমে গেল সে। আকাশের সাথে বিয়ের 2 দিন আগে পরিচয় তার। পারিবারিকভাবে দেখা সাক্ষাৎ, তারপর অতি দ্রুত বিয়ে। এত তাড়াহুড়ো করে সব ঘটে গেল যে এখন পর্যন্ত কেমন ঘরের মধ্যে দিন কাটাচ্ছে তার। মানুষটাকে ভরসা করতে পারছে, আবার পারছে না। একবার কাছে যেতে ইচ্ছে করছে, তো আবার ভয় হচ্ছে। নানাবিধ দুশ্চিন্তা করতে করতে তার দিন কাটছে। তবে আজ রাতে প্রথমবারের মতো তার মনে হয়েছে ঠিক কল্পনা যেমন মানুষটাকে সে জীবনসঙ্গী হিসেবে ভাবত, আকাশ অবিকল সেরকম। শুধু সেরকম নয়, তার থেকে বেশি কিছু। চোখে মুখে পানি দিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে গেল সে। বিছানার দিকে তাকালো, বিছানা খালি, আকাশ নেই। কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল মেঘা। চোখ গিয়ে পড়ল ছিটকিনির উপর। না, ছিটকিনি ভেতর থেকে বন্ধ। মৃদু হেসে বেলকনির দিকে তাকালো। বেলকনির পর্দা হালকা দুলছে। পর্দার একপাশে সরু পথ দিয়ে সবুজ রঙের আলো আসছে। বেলকনিতে 2 জোড়া পাখি আছে, লাভ বার্ডস। প্রথম দিনে এখানে আসার পর পাখিগুলো দেখে সে কি যে খুশি হয়েছিল। বেলকনির দিকে যাবে না করেও মেঘা এগিয়ে গেল। পর্দা সরিয়ে দেখলো আকাশ চেয়ারে বসে আছে। তাকে দেখে এক লাফে উঠে দাঁড়ালো। গলার স্বর নিচু করে বলল, এইখানে কেন মেঘা? ঠান্ডা লাগছে না? রুমে গিয়ে ঘুমাও। ঘুম আসছে না।
আস্তে আস্তে কথা বলো, ওরা ঘুমায়। ঠোঁটে আঙুল চেপে আকাশ ঝড়ের বেগে এগিয়ে গেল। মেঘা ঘাড় বাঁকিয়ে তার পেছনে তাকালো। পাখিগুলো ঘুমাচ্ছে। খাঁচা থেকে চোখ সরিয়ে আবার আকাশের দিকে তাকালো। আকাশের মুখের অভিব্যক্তি দেখে চুপ থাকতে পারল না। ফিক করে হেসে দিল। মাত্র কয়েক সেকেন্ড, পরক্ষণেই গম্ভীর হয়ে গেল। অযথা শাড়ির আঁচল টেনে পিঠ ঢাকার চেষ্টা করলো। চারিদিক চুপচাপ। নিস্তব্ধতা কাটাতে আকাশ বলে উঠল, আচ্ছা, মুরব্বীদের মতো শাড়ি পরে থাকো কেন সবসময়? কেন আপনার পছন্দ নয়? প্রথমবারের মতো মেঘার নিঃসংকোচ অবদানে ঘাবড়ে গেল আকাশ। জড়তা নিয়ে বলল, শাড়ি পছন্দ করি না এমন নয়, পছন্দ করি, কিন্তু তোমার কমফোর্টেবল চেয়ে বেশি না। তুমি যেটাতে কমফোর্টেবল, যা পরে কমফোর্টেবল, যা করে কমফোর্টেবল, সেটাই আমার পছন্দ। মেঘার চোখে মুখে লজ্জার রক্তিম আভা ছড়িয়ে পড়ল। দ্রুত ঘুরে দাঁড়ালো সে। ব্যালকনির গ্রিলে হাত রেখে দৃষ্টি বাইরে প্রসন্ন করল। বেশ কিছুক্ষণ পর আপন মনে বলে উঠল, প্রেম, ভালোবাসা, বিয়ে, শব্দগুলোকে আপনার কি মনে হয়? এগুলোকে কিভাবে সংজ্ঞায়িত করবেন? আকাশ উত্তর দিল না। জায়গা বদল করে শুধু মেঘার পাশে এসে দাঁড়ালো। মেঘা নিজে থেকে বলা শুরু করলো, আমি অত শত বুঝি না, বুঝলেন? কিন্তু বিয়ে, প্রেম, ভালোবাসা যাই বলেন, এগুলো জাতা ব্যাপার না। এই শব্দগুলোর গভীরত্ব অনেক। একটা কাঙ্ক্ষিত মানুষকে নিয়ে আপনার সারা জীবন কাটাতে হবে। আপনার সবটা জুড়ে শুধু ওই একটা মানুষের বসবাস হতে হবে। একটা মাত্র মানুষের হাত ধরে আপনার সময় বৃত্ত পরিবহন করতে হবে। একটা মানুষের আঙুল আঁকড়ে পায়ে পা ফেলে বসন্তের পর বসন্ত পার করতে হবে। বৃদ্ধ বয়সে একে অপরের অবলম্বন হতে হবে। আরো কত কিছু। তিন কবুল বলার পর থেকে আমার সচেতন মন, মস্তিষ্ক, অবচেতন মন যাই বলেন, সবটা জুড়ে শুধু একটা চেহারা ভেসে বেড়াচ্ছে। কল্পনায় একটা মানুষটার সাথে সহস্র বছর কাটানো শেষ। তার বুকে মাথা রেখে বার্ধক্যের শহরে স্বপ্ন বুনতে শুরু করেছি। আপনি পারবেন মিস্টার স্কাই? আমার মতো আপনার সর্বস্ব জুড়ে একটা নারীকে রাখতে পারবেন? পারবেন আমার বৃদ্ধ বয়সের একমাত্র অবলম্বন হতে? আকাশ কিছুক্ষণ বিমূঢ় হয়ে রইল। মেঘার থেকে এতটা আশা করেনি। চেতন ফিরতে বুকে খুশির ঢেউ খেলে গেল। মেঘার হাতটা নিজের বুকে চেপে ধরল। কৃতজ্ঞতার সুরে বলল, মন, নদীর খুশির জোয়ার শুনতে পাও না? প্রথম দেখায় প্রেমে পড়ে গেছি। তোমায় ছাড়া কিছু ভাবতে পারি না বলে বিয়েও করেছি, অতঃপর ভালোবেসেও ফেলেছি। ফের আকাশের বলার ভঙ্গিতে মেঘা বাঁধন হারা খুশিতে হেসে ফেলল। আকাশ থমথমে মুখে বলল, তুমি হাসছো? বউ পাশে থাকার পরও তাকে না জড়িয়ে ঘুমানো কতটা কঠিন তোমার ধারণা আছে? বারণ করেছিলাম। মেঘার প্রশ্রয় মাখা উত্তরে আকাশ হাসল। শাড়ির আঁচল টেনে মেঘাকে কাছে নিয়ে এলো। স্মিত হেসে বলল, এইবার কিন্তু আমার রোমান্টিক কিছু করতে ইচ্ছে করছে। যেমন? কয়েকক্ষণ দৃষ্টি বিনিময় শেষে আচমকা আকাশ হাঁটু গেড়ে মেঘার সামনে বসে পড়ল। দুহাত টেনে নিয়ে পরপর হাতের উল্টো পিঠে ঠোঁট ছোঁয়ালো। মেঘা মিহি সুরে বলল, প্রিয় মানুষটার বাহুতে চুমু খাওয়ার চেয়ে রোমান্টিক কিছু আছে? আমার তো মনে হয় না। মেঘার মুখে 21 বছরের জীবনের সেরা হাসিটা ফুটে উঠল। সে হাসছে, হাসছে খাঁচার পোষা লাভ বার্ডস, সাথে তাল মিলিয়ে হাসছে নিস্তব্ধ প্রকৃতি আর রাতের আকাশ। আর আপনারা আমাদের আগের মতো ভালোবাসেন না। এত মানুষ গল্প শোনেন, তাহলে সাবস্ক্রাইব কেন করেন না? সবাই চোখের বালি চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর গল্পকে গল্পের মতোই শুনবেন। বাস্তবে এর সাথে কোনো রকমের মিল নেই, পুরোটা কাল্পনিক। আজকের মতো টাটা, বাই বাই। আমি সাকিব, সবেমাত্র কলেজে উঠেছি। আজ আমার ভাইয়ের বিয়ে। আমরা সবাই রেডি, কিন্তু ভাইয়াকে খুঁজে পাওয়া গেল না।
অনেক খোঁজাখুঁজির পরে ভাইয়ার রুম থেকে একটা চিঠি পাওয়া গেল। ভাইয়া নাকি তার ভার্সিটির কোনো একটা মেয়েকে ভালোবাসে, সে তাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না, তাই সে বাসা থেকে চলে গিয়েছে। ওইদিকে মেয়ের বাড়ি থেকে ফোন দিচ্ছে বারবার, ওদের সব রেডি, বাবা কি করবেন বুঝতে পারছেন না। অনেক কিছু ভাবনা চিন্তা করার পরে বাবা মেয়ের বাড়িতে ফোন দিলেন। বাবা ফোন দিয়ে আর এক পাশে চলে গেলেন। তারা কি কথা বললেন তা শুনতে পেলাম না। কথা বলা শেষে বাবা ভাইয়ার বিয়ের পায়জামা, পাঞ্জাবি, পাগড়ি আমার কাছে নিয়ে আসলেন, আমাকে দিয়ে বললেন, এগুলো পরে এসো, আমি বাবা এগুলো পরবো কেন? কারণ এই বিয়ে তুমি এখনই করবে। কি, আমি বিয়ে করব? আমার তো বিয়ে করার বয়স হয়নি, আর তাছাড়া আমি বিয়ে করে বউকে খাওয়াবোই বা কি? সেইটা তোমাকে ভাবতে হবে না, তোমাকে এই বিয়ে করতে হবে। আর কোনো কথা না বলে এগুলো পরে আসো। বাবার মুখের উপর কথা বলার সাহস আমার হয়নি, তাই বাধ্য হয়ে বিয়েটা করতেই হলো। আজ আমার বিয়ে হলো, আজ আমার বাসর রাত। বাড়িতে বউকে নিয়ে সবাই ব্যস্ত, আমি ছাদে বসে সিগারেট খাচ্ছি। সিগারেট আমি খাই না, আজ কেন জানি খুব খেতে ইচ্ছে করছিল, তাই বাবার সিগারেটের প্যাকেট নিয়ে এসেছি, সিগারেট খাচ্ছি। তখন হঠাৎ পাশের বাসার ভাবি ডাক দিল, এই যে মিস্টার সাকিব, এখানে কি করছো? কিছু না ভাবি, এই তো আকাশ দেখছি। নতুন বউরে রাইখা আকাশ দেখো? চলো বাসায় চলো, সবাই তোমার জন্য ওয়েট করতেছে। ভাবির পিছন পিছন আমি যাচ্ছি। হঠাৎ ভাবি বলল, ধানে বিড়াল মাইরো ভাই। তোমার কথা বুঝি নাই ভাবি, আসলেই বুঝি নাই। আসলে বিড়াল মারাটা কি? সবাই আমাকে বাসর ঘরে ঢুকিয়ে দিল। আমি ঢুকে দেখি নীর। ও আচ্ছা, আমার বউয়ের নাম নীর। ও আমার 2 বছরের সিনিয়র। আমি দেখলাম ও খাটে বসে আছে, আমি গিয়ে সোফায় বসলাম। ও এসে আমাকে এক গ্লাস দুধ দিল, আমি দুধটা অর্ধেক খেলাম। ও আবারও গিয়ে খাটে বসলো। সোফায় বসে চোখ বুজলাম। হঠাৎ অনেক ক্লান্ত থাকার কারণে ঘুম চলে আসলো। হঠাৎ ঘুম ভেঙে গেল। কি আমি খাটে শুয়ে আছি, দেখছি নীর আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। দেখলাম আমার কাপড়ের চেঞ্জ। ইস, এখন খুব রাগ হচ্ছে, নিশ্চয়ই নীর চেঞ্জ করেছে। ইচ্ছে হলো বারান্দায় গিয়ে সিগারেট খাই, কিন্তু ওঠার সাথে সাথেই নীর বলল, ওই কই যাও? আপনি কে যে আপনাকে বলবো? আমি তোমার বউ, আর আপনি আপনি করতেছো কেন? আপনি আমার থেকে 2 বছরের বড়। তাতে কি, আমি এখন তোমার বউ। তাছাড়া বিয়ে যখন করছো, বউয়ের মর্যাদা তো দিতেই হবে। আসো, খাটে আসো। ওই, আমি আপনাকে ইচ্ছে করে বিয়ে করিনি। শোনো, আমি বিয়ের আগে সম্পর্ক করিনি, কারণ আমার স্বপ্ন ছিল আমার স্বামী। আমি আমার স্বামীকে ভালোবাসবো। যেহেতু তুমি আমার স্বামী, তাই তোমাকে আমি ভালোবাসি, তোমাকেও আমাকে ভালোবাসতে হবে। আসো, ঘুমাইতে আসো। দেখুন, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। বিয়ে যেহেতু করেছিস, ভালোবাসতেই হবে। বিয়ের আগে যত টাঙ্কি মারছস সব ভুইলা যাও। এখন যদি কোনো মেয়ের দিকে তাকাও না, চোখ উঠায় দিব। নো হ্যাঙ্কি প্যাঙ্কি। এই, আপনি আমার সাথে এমন করে কথা বলছেন কেন? হ্যাঁ, ওই, তুই খাটে আসবি না আমি তোর বাপকে ডাকবো? বুঝলাম খাটে যেতেই হবে, কারণ এই মেয়েকে বিশ্বাস নাই, বাপকে ডাক দিতেই পারে, তাই বাধ্য হয়ে খাটে গেলাম। এই মাইয়া আবার জড়ায় ধরছে। এ আল্লাহ, এই পেতনির হাত থেকে আমারে বাঁচাও বলেই ঘুমিয়ে পড়লাম। সকালে একটু দেরিতে ঘুম থেকে উঠলাম, নাস্তা করে বাইরে গেলাম। বন্ধুরা আমার বিয়ের খবর শুনে খুব খুশি হলো, কিন্তু ওরা আমার বাসটা ঠিকই দিল। 2000 টাকা খাওয়াইতে হয়েছে। হঠাৎ ফোনটা বেজে উঠলো, দেখছি আননোন নাম্বার। আমি আননোন নাম্বার রিসিভ করি না। 3 বার কলটা বাজার পরে রিসিভ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুমি? কে আপনি? আমি তোমার বউ। তাড়াতাড়ি বাসায় আসো, বাবার বাড়িতে যাব। তো যান, আমি এসে কি করব? আপনার বাবার বাড়ি আপনি যাবেন, তাতে আমি কি করব? তুমি যাবা না? আমি কোথাও যাব না, এই বলে ফোন কেটে দিলাম। কিছুক্ষণ পর আবারও ফোনটা বেজে উঠলো। হ্যালো আব্বু। কই তুমি? আমি তো বাজারে এসেছি। তাড়াতাড়ি বাসায় আসো। ওকে, আসছি। আমি বন্ধুদের বিদায় দিয়ে বাসায় আসলাম।
তারপর নিরিদের বাসায় গেলাম। ওদের বাসায় গেলাম আমরা 5 জন। আমি, আমার কাজিন ফারাবি, শুভ, অধরা আর কোনো। যাই হোক, ওদের বাড়িতে পৌঁছাতে রাত হয়ে গেল। রাতে খাওয়া দাওয়ার বিশাল আয়োজন করলো। রাতে খাওয়া দাওয়ার পর আমাকে একটা রুমে বসিয়ে রাখা হলো। শালার কাজিনগুলোরে আনছিলাম একটু সময় কাটানোর জন্য। শালারা গল্প মারছে। বসে বসে অস্থির ফিল করছিলাম। কিছুক্ষণ পর আমার কিছু শালি আসলো। কেমন আছেন দুলা ভাই? জি, ভালো। আপনারা? আমরাও আছি ভালোই। একা একা ভালো লাগতেছে না, তাই না? আপুকে পাঠাবো? আরে না, আমি ঠিক আছি। দুলা ভাই, আপনি কিন্তু দেখতে অনেক স্মার্ট। আপনার সাথে আমার আপুর বিয়ে না হলে আমি আপনার সাথে প্রেম করতাম। আপনিও দেখতে অনেক সুন্দর। আচ্ছা ভাইয়া, তবে আমরা উঠি। টেনশন করেন না, আপনার বউকে পাঠাচ্ছি। এই কথা বলে ওরা চলে গেল। কিছুক্ষণ পর নীর আসলো। এসে দরজা লাগিয়ে দিয়েই আমাকে ধাক্কা দিয়ে কাঠের উপর ফেলে দিয়ে আমার উপরে উঠলো। দিয়ে বলল, ভালোই তো ফেসবুকে প্রেম করতে পারো, এখন বউকে ভালোবাসতে পারো না? মানে কি? আপনি আমার ফোন কেন ধরেছেন? আপনি আমার উপর থেকে সরুন। আমি ধরতেই পারি, কারণ আমি তোমার বউ, আমি সব ধরতে পারি। এ বলেও কিস করতে শুরু করলো। ফার্স্ট টাইম আমি এরকম ফিলিংস পেলাম। রিয়েলি আমার এমন ফিলিংস হচ্ছিল, মনে হয় কোথাও যেন হারিয়ে যাচ্ছি। ঠক ঠক দরজায় কেউ একজন কড়া নাড়ছে। ও উঠে দরজা খুলতে গেল। শালিরা এসেছে। ভাইয়া সরি, আমরা বুঝতে পারি নাই। কি দুলা ভাই, ডিস্টার্ব করলাম নাকি? আরে না না, ভিতরে আসুন। না ভাইয়া, আসবো না। গুড নাইট ভাইয়া। ওরা চলে গেল। নীর আবারও আমার দিকে আসছে। দেখুন, আমি বাচ্চা ছেলে, আমার সাথে প্লিজ এমন করবেন না। তুমি বাচ্চা ছেলে, ফেসবুকে তো ঠিকই রোম্যান্স করতে পারো, নিজের বউয়ের সাথে করতে পারো না? দেখুন, কোনো দেখা দেখি নাই, যা হবার সরাসরি হবে। এই মেয়ের হাত থেকে বাঁচা ইম্পসিবল। যাই হোক, কোনো রকম রাতটা কাটিয়ে দিলাম। পরের দিন ওদের সব আত্মীয় আমাকে দেখতে আসলো। একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিল। যাই হোক, ওদের বাসায় আর 2 দিন ছিলাম। 2 দিনে অনেক যত্ন করেছে আমার ওরা। বাড়িতে আসার পথে ও ফুচকা খেতে চাইলো। এই যে আমি ফুচকা খাবো। আপনি ফুচকা খেতে চাইলে তাতে আমার কি? জান না, খেয়ে আসুন। ওই, তুমি সবসময় এরকম করো কেন? আমাকে কি তুমি মেনে নিতে পারোনি? না, পারিনি। মেনে তো নিবাই, তারপর কি তারপর বলুন? থাক, আগে ফুচকা খাবো, চলো আমায় ফুচকা খাওয়াও। কি আর করার, বাধ্য হয়ে ফুচকা খাওয়াতে নিয়ে গেলাম। যাই হোক, বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেন্ডদের সাথে দেখা করতে চলে গেলাম। বন্ধুরা আমাকে বলল, কিরে, বিয়ে করে বউ পাগলা হয়ে গেলি? আরে না না, বউ পাগলা কেন হব, এমনি ওদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ভাই তোরও কপাল, শালা আমাদেরও কপাল। ভালোই মজায় আসো, শ্বশুর বাড়ি যাচ্ছ। বেটা, বিয়ে তো করো নাই, তাই কি বুঝবা? বিয়ে আগে করো, তারপরে বুঝবা। কিরিং কিরিং নীর 5 বার কল দিয়েছে, রিসিভ করলাম না। ফোন ধরতে এত সময় লাগে কেন? না মানে মানে কি, রাত 11টা বাজে, এখনো বাহিরে, তাড়াতাড়ি বাসায় আসো। ওটা কেটে দিয়ে আবার আড্ডায় মন দিলাম। কিছুক্ষণ পরে আব্বু ফোন দিল। ইস, এই মেয়ে আবার আব্বুকে বলেছে। হ্যালো আব্বু। কই তুমি? এই তো হৃদয়ের বাসায়। এত রাতে ওখানে কি? জাস্ট 20 মিনিটের মধ্যে বাসায় আসবা। এই বলে আব্বু ফোন কেটে দিল। বাসায় যেতে হবে, না হলে প্রবলেম হবে। তাই বন্ধুদের বিদায় দিয়ে 12টার সময় বাসায় আসলাম। সবাই ঘুমিয়ে গিয়েছে। মা বসে আছে টেবিলে খাবার নিয়ে। সত্যি মায়ের ভালোবাসা অতুলনীয়। মা বলল, যা হাত মুখ ধুয়ে আয়। ঠিক আছে মা, আমি বলে চলে আসলাম রুমে এসে দেখি নীর বসে আছে। আমার সাথে কোনো কথা বললো না, আমিও বললাম না। কোনো কথা না বলে কাপড় চেঞ্জ করে খাবার খেতে চলে আসলাম। মা বলল বৌমাকে ডাক দিতে, ও নাকি এখনো না খেয়ে আসছে। মানে কি বলেছিল সবার সাথে খেতে, কিন্তু ও নাকি আমাকে ছাড়া খাবেই না।
মায়ের কথায় আমি বললাম আমি পারবো না, তুমি ডাক দাও। মা নীরকে ডাক দিল। ও খাবার খেতে আসলো। আমি খাবার খেয়ে শুতে চলে গেলাম। ও আসলো, চুপ করে শুয়ে গেল, কোনো কথা বললো না। সত্যি আজ কি যেন মিস করছি। হয়তো ওর দুষ্টু মিষ্টি আদরগুলো। তাহলে কি আমি ওর প্রেমে পড়েছি? সকালবেলা থেকে আমার প্রচন্ড ব্যথা ব্যথা শুরু করে। বুঝতে পারছি না কিছু। প্রচন্ড ব্যথায় আমার জ্ঞান হারিয়ে গেল। তারপর আর আমার কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরলো, দেখলাম আমি হাসপাতালে শুয়ে আছি। রাত 4টার মতো হয়তো হবে। নীর আমার পাশে বসে আছে, চোখ দুটো লাল, মনে হয় অনেক কান্না করেছে। মেয়েটা আমাকে অনেক ভালোবাসে, না একে কষ্ট পেতে দেওয়া যাবে না। আমাকে নড়তে দেখে মাকে ডাক দিল। বাইরে আব্বু আর আম্মু বসা ছিল। আব্বু আর নীরকে বাসায় পাঠিয়ে দিলাম। আম্মু গেল না, আম্মু আমার পাশেই থাকলো। যাই হোক, আমিও ঘুমে গেলাম। পরের দিন আমি বাসায় আসলাম। সারাদিন বউকে পেলাম না। ওকেও যে আমি ভালোবাসি সেটা তো ওকে আমার বলতে হবে। যাই হোক, রাতে আমার জন্য রুমে খাবার নিয়ে আসলো। আমি এগুলো খেতে পারবো না। কেন, কি হয়েছে? কেউ খাইয়ে দিলে খেতাম। কি ব্যাপার, সামথিং ইজ রং? থাক, লাগবে না, খাবো না। আরে না, আমি খাওয়াই দিচ্ছি। ও খাইয়ে দিতে লাগলো। খাবার খাওয়া শেষে ও প্লেট নিয়ে চলে যাচ্ছিল। আমি ওর হাতটা ধরে টান দিয়ে আমার বুকের কাছে নিয়ে আসলাম। কি ব্যাপার, আজ এত রোমান্টিক? কারণ আমি আজ আমার সিনিয়র বউকে ভালোবেসে ফেলেছি। তাই নাকি? এই যে আমি তোমার সিনিয়র, মুখ সামলে কথা বলো। তাই না, হাজবেন্ড সবসময় বউয়ের থেকে বড় হয়। ওকে, আমি কপালে কিস করলাম। প্লেটটা রেখে আসি, তারপর বোঝাচ্ছি কে সিনিয়র আর কে জুনিয়র। যাই হোক, এরপরে কি হলো আর আমি বলতে চাচ্ছি না। আমি সিনিয়র বউকে নিয়ে হ্যাপি।